নমস্কার, আপনাদের সবাইকে বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ এর ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি দেবতনু মাঝি। আমার সাথে আজকে রয়েছেন ডক্টর অভিষেক কর্মকর, সহকারী অধ্যাপক, গলসি মহাবিদ্যালয়। আমাদের আজকের আলোচ্য বিষয় রামমোহন রায় ও ভারতে উদারনৈতিক ধ্যান ধারণার বিকাশ, সমকালীন বিতর্ক। আমার প্রথম প্রশ্নই যেটা থাকবে ডক্টর কর্মকরের কাছে, সেটা হচ্ছে যে এই যে আপনি টাইটেলে সমকালীন বিতর্কর কথা উল্লেখ করেছেন, রাজা রামমোহন রায়কে নিয়ে সমকালীন বিতর্কটা ঠিক কি, যদি একটু ব্যাখ্যা করেন। না, প্রথমেই শুরু করার আগে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ কে এইরকম একটা মাতৃভাষায়, বাংলা ভাষায় এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এমনিতে আমরা জানি যে বিএস থেকে সারা বছরই নিরন্তর একাডেমিক অ্যাক্টিভিটিস চলে, একটার পর একটা সেমিনার, ওয়েবিনার, বিভিন্ন একাডেমিক কাজকর্ম চলে। এখন পাবলিকেশনের কাজ চলছে, তার মধ্যে এটা নবতম সংযোজন। বিশেষ করে ইউজি এবং পিজি লেভেলের ছাত্রছাত্রীদের কথা ভেবে বিশেষ নতুন সিলেবাসকে কমপ্লিট করার জন্য, কভার করার জন্য এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তার জন্য আমি আমাদের সঞ্চালক প্রফেসর দেবতনু মাঝি, তোমাকে তো প্রথমেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, এবং তার সাথে আমাদের বিপস এর যারা টিম বিপস, আমাদের প্রেসিডেন্ট স্যার, সেক্রেটারি স্যার থেকে শুরু করে প্রত্যেকে যারা বিপস এর সঙ্গে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যাসোসিয়েটেড, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবার মূল আলোচনায় ফিরে আসি। আজকের যে টপিকটা, যেটা দেবতনু যে প্রশ্নটা করলে, যে রামমোহন রায়কে নিয়ে সমকালীন বিতর্কটা কি, আসলে আমরা যদি রাজা রামমোহন রায়ের রাজনৈতিক চিন্তা, তার জীবন আমরা যদি পর্যালোচনা করি, আমরা দেখব যে প্রথম থেকেই, একদম জন্ম থেকেই তাকে নিয়ে একটার পর একটা বিতর্ক কিন্তু লক্ষ্য করা যায়। প্রধান যে বিতর্কটা, সমকালীন বিতর্ক, সেটা হচ্ছে যে রামমোহন রায় ব্রিটিশ শাসনকে কোথাও ঈশ্বরের আশীর্বাদ বলেছেন, কেউ কেউ বলেন যে তিনি অ্যাবসলিউট অ্যালিজিয়েন্স দেখিয়েছেন ব্রিটিশ গভর্নমেন্টের প্রতি, এবং কেউ এমনকি কিছু জায়গায় তাকে একদম ব্রিটিশদের দালাল, কোট আনকোট, এই কথা পর্যন্ত বলে আক্রমণ করা হয়েছে বিভিন্ন লেখালেখি, পত্রপত্রিকায়, বিভিন্ন গ্রন্থে। আসলে কি জানো তো, মানে দেয়ার ইজ হার্ডলি এনি আদার পলিটিক্যাল থিঙ্কার্স যিনি হচ্ছেন যে, মানে হু হ্যাজ বিন সো মিসরিপ্রেজেন্টেড অ্যান্ড মিসআন্ডারস্টুড ইন দ্য ট্র্যাডিশন অফ পলিটিক্যাল থট। এই এত বেশি, এর প্রধান কারণ কিন্তু খুব গভীরে গিয়ে অরিজিনাল রাজা রামমোহন রায়ের লেখালেখি না দেখা, না পাওয়া। একটা পসিটি অফ র মেটেরিয়াল তো রয়েছে, এবং রাজা রামমোহন রায়কে নিয়ে আরো অধিক নিরপেক্ষ গবেষণা প্রয়োজন আছে, অনুসন্ধানের প্রয়োজন আছে। সমকালীন বিতর্ক থেকে প্রথমেই যেটা বলতে হয়, দুটো পরিষ্কার স্কুলে বিভক্ত হয়ে গেছে পরবর্তীকালের রামমোহন গবেষকরা, আমরা বিভিন্ন চিন্তাবিদরাও আমরা দেখেছি। প্রথম স্কুল, যেমন যারা রামমোহন রায়ের সমসাময়িক এবং তার পরবর্তীকালে যারা রামমোহন রায়কে, কেউ বলেছেন, যেমন ডিরোজিয়ানরা রামমোহন রায়কে হাফ লিবারাল বলতেন, হাফ লিবারাল, তার বিভিন্ন, সেগুলো আমি পরে আসবো ঠিক কেন বলতেন। আবার মোহিতলাল মজুমদারের মতো ঐতিহাসিক, তিনি বলছেন যে হি হ্যাড হার্ডলি এনি কনসাসনেস অ্যাবাউট পলিটিক্যাল রাইটস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। পলিটিক্যাল রাইট নিয়ে তার বিশেষ কনসাসনেস ছিল না। আবার আমরা দেখছি জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় যখন ইউরোপিয়ান রেনেসাঁর সঙ্গে ভারতীয় রেনেসাঁর তুলনা করছেন, তখন তিনি বলছেন যে এইটা খুব বেশি ইনটক্সিকেটেড ছিল, অ্যাডিক্টেড ছিল টু দ্য এলিয়েন কালচার, টু দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এটসেট্রা এটসেট্রা। কিন্তু এখানে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে রাজা রামমোহন রায়কে নিয়ে যেগুলো প্রতিষ্ঠিত, যেগুলো মিসকনসেপশন আছে, কিছুটা হাইপারবোলিক্যালি তার উপরে চাপানো হয়েছে, ইম্পোজ করা হয়েছে, সেগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। এখানে আমাদের মনে রাখতে হবে, এই প্রথম স্কুল অফ থট ছাড়াও সেকেন্ড যে স্কুল অফ থট, যারা কিন্তু রামমোহন রায়ের যে রিমার্কেবল রোল ভারতীয় নবজাগরণে, ঊনবিংশ শতকে যে আধুনিক ধ্যান ধারণার বিকাশ, উদারনৈতিক ধ্যান ধারণার বিকাশ, এখানে রাজা রামমোহন রায়ের যে ভূমিকা, তাকে অ্যাকনলেজ করছেন এবং তাকে গ্লোরিফাই করছেন। তারা বলছেন যে তার
শিক্ষা সংক্রান্ত ধারণা, স্বাধীনতা সম্পর্কে তার ধারণা, সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে তার বক্তব্য, এমনকি আইনের অনুশাসন থেকে শুরু করে একদম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, রামমোহন রায়ের অর্থনৈতিক ধ্যান ধারণা, এইগুলোর মধ্যে যে উদারনৈতিক ধ্যান ধারণার যে বিকাশ ঘটেছে, যে অ্যাম্বিয়েন্সটা সেই সময় 19th সেঞ্চুরিতে তিনি তৈরি করতে পেরেছিলেন, তাকে নিঃসন্দেহে প্রথম টর্চ বিয়ারার বলা যেতে পারে। যেখানে তিনি মানে হি ওয়াজ ওয়ান অফ দ্য মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া ইন ট্রু মানে ট্রু সেন্স। কেননা তিনি যে কাজকর্মগুলো করছেন, যা লিখছেন, যা তার যে রাজনৈতিক ধ্যান ধারণা, তার যে পলিটিক্যাল থট যেটা বিকাশ পাচ্ছে, সেখানে কিন্তু ভারতীয় নবজাগরণ শুধু নয়, ওভারঅল ভারতের উদারনীতিবাদের বিকাশ থেকে শুরু করে গণতান্ত্রিক ধ্যান ধারণার যে অ্যাম্বিয়েন্স সেটা তৈরি হচ্ছে। তিনি প্রথম তার সূত্রপাত করেছিলেন। এক্ষেত্রে বিপিন চন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এস.ডি. কলেট, মানে সোফিয়া ডবজন কলেট, যিনি ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট বায়োগ্রাফার্স অফ রামমোহন রায়, মেরি কার্পেন্টার, এই ধরনের সুশোভন সরকার, আমাদের এই ধরনের শিবনাথ শাস্ত্রী, তারা কিন্তু সেকেন্ড স্কুল অফ থট করছেন, যারা রামমোহন রায়ের এই কাজকর্মকে অ্যাকনলেজ করছেন, গ্লোরিফাই করছেন। তো বিতর্ক প্রথম থেকেই রয়েছে। আমি আরো আলোচনা এগোলে আমি আরো বিতর্কের কথা বলবো, আরো ডিটেলে গেলে অবশ্যই আরো বেশি কথা বলবো। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা তোমার কাছে থাকবে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে রাজা রামমোহন রায়কে ভারতীয় উদারনীতিবাদের জনক হিসেবে দেখা হয়, বা তিনি ভারতীয় উদারনীতিবাদের জনক। তো ঠিক তার মধ্যে যদি তুমি একটু বলো যে তার মধ্যে ঠিক কি কি উদারনীতিবাদের যে এলিমেন্ট গুলো, যেগুলো তার মধ্যে আমরা দেখতে পাই, যেগুলো তার মধ্যে প্রেজেন্ট ছিল, বা তাকে ঠিক কেনই বা ভারতীয় উদারনীতিবাদের জনক বলা হয়ে থাকে, এই সম্পর্কে যদি একটু বলো। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। মানে আমরা যদি উদারনীতিবাদের আমি পাশ্চাত্য প্রাচ্য সব মিলিয়ে বলছি, আমরা যদি একটা পলিটিক্যাল ইডিওলজি হিসেবে উদারনীতিবাদের বেসিক স্ট্র্যান্ডস গুলো, বেসিক ইনগ্রেডিয়েন্টস গুলো যদি আমরা আইডেন্টিফাই করি, যেমন রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার, স্বাধীনতা সম্পর্কে, ইন্ডিভিজুয়াল লিবার্টি সম্পর্কে বক্তব্য, সেখান থেকে শুরু করে একটা সেকুলার থট, সেকুলারিজম, এইগুলো হচ্ছে উদারনীতিবাদের একদম বেসিক ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, লাসে-ফেয়ার ইকোনমি আমরা সবাই জানি, অ্যাডাম স্মিথ থেকে শুরু করে রিকার্ডো। এই বেসিক ইনগ্রেডিয়েন্ট গুলোকে যদি আমরা খুব নিরপেক্ষভাবে দেখি, রাজা রামমোহন রায়ের থটের মধ্যে যদি আমরা খুঁজতে চাই, তাহলে দেখবো যে তার চিন্তা ভাবনার মধ্যে প্রায় প্রত্যেকটি উদারনীতিবাদের রসদ খুব উচ্চ মাত্রায় বর্তমান ছিল। রামমোহন রায়ের যে সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে তার যে বক্তব্য, যেখানে তিনি যখন 1823 সালে প্রেস সেন্সরশিপ অ্যাক্ট এলো, তারপরে তিনি যখন সুপ্রিম কোর্টকে, এবং তারপরে সেখানে রিজেক্টেড হয়ে সুপ্রিম কোর্টের কাছে মেমোরান্ডাম নাম দিলেন, সেখানে রিজেক্টেড হয়ে আবার কিং ইন কাউন্সিলের কাছে, কিং ইন কাউন্সিলের কাছে যখন তিনি দিলেন মেমোরান্ডাম, সেখানে তিনি যে কথাগুলো লিখছেন একদম অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সেগুলো। সেখানে তিনি পরিষ্কার বলছেন যে ইয়োর ম্যাজেস্টি, খুব ভালোভাবে জানি, ইয়োর ম্যাজেস্টি ইজ ওয়েল নোন দ্যাট never in anywhere in the world there has been no revolution if a free press is secured or ensured. free press যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে রেভলিউশন হয় না, বিপ্লবের মাত্রা কমে। কেন না? এটা হচ্ছে একটা গ্রিভান্স রিড্রেসালের জায়গা। যদি জনগণ ফ্রি প্রেস যদি না পায়, সংবাদপত্রের স্বাধীনতা যদি না থাকে, তাহলে তার গ্রিভান্স গুলোকে তুলে ধরার জায়গা পাবে না, যেটা বিপ্লবের জন্ম দেবে। সেই সময় মানে একজন এটা আমাদের ভাবতে হবে, রাজা রামমোহন রায়কে কিন্তু আমাদের কনটেক্সচুয়ালি ভাবতে হবে। মানে সেই সময়কার কনটেক্সট, যে সময় একদম আর্লি 19th সেঞ্চুরি, যখন এত বেশি রাজনৈতিক ধ্যান ধারণা, সচেতনতা ছিল না, মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ছিল না। It was a society where individual was highly pressurized with gigantic social dominance, you may say. Community based issues like caste, like class, etc. were highly prevalent in the society. সেই জায়গায় দাঁড়িয়ে রামমোহন রায় এই ধরনের কথা বলছেন, ভাবতে পারছেন। তার মানে তার যে লিবারাল মাইন্ড, সেটা কতটা গভীরে গিয়ে তিনি চিন্তা ভাবনা করেছেন এবং লিখছেন, এবং খুব স্ট্রংলি সেটাকে তিনি অ্যাডভোকেসি করছেন তার পক্ষে আর কি। হ্যাঁ, এটা আমাদের, আমি কেন কনটেক্সটের কথা বলছি, এটা আমাদের, যেটা আমি বলছিলাম যে রামমোহন রায়কে নিয়ে বিতর্ক,
এটা ভাবতে হবে, এটা বুঝতে হবে যে আর্লি 19th সেঞ্চুরির তৎকালীন ভারতীয় সমাজ ঠিক কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। প্রথম তো তিনি হচ্ছে যে এমন একটি সোসাইটিতে বসবাস করছেন যেখানে এই জাতপাতের মতো সামাজিক সমস্যা, হ্যাঁ, বিভিন্ন ধরনের কুপ্রথা, আমরা সবাই সতীদাহ প্রথার কথা জানি। আমি সেটা নিয়ে আর বেশি বলবো না, সবাই জানি ওটা। খুব একটা বলে লাভ নেই, আমি নতুন কথা কিছু বলতে চাই। যেখানে তিনি হচ্ছেন যে তিনি যে চিঠিগুলো লিখছেন একটার পর একটা, তারপরে সিলেক্ট কমিটির কাছে, প্রিভি কাউন্সিলের কাছে তিনি যে ওই কোশ্চেন আনসার যখন হচ্ছে 1832 সালে, তখন তিনি যেগুলো লিখছেন ইন্ডিয়ান জুডিশিয়ারি নিয়ে, রেভিনিউ সিস্টেম নিয়ে, এই প্রত্যেকটা কথাতে তার যে লিবারাল যে ধ্যান ধারণা সেগুলো প্রকাশ পাচ্ছে। স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতাকে তিনি খুব হাই এস্টিমে রাখতেন। আমি দুটো কথা বলবো, দুটো উদাহরণ দেবো। একটা হচ্ছে যখন 1809 সালের কথা বলছি, হ্যাঁ, লর্ড হ্যামিল্টন হ্যামিল্টন যখন এখানে, তখন তিনি অফিসার, হ্যাঁ, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো একটা এরকম প্রচলিত প্রথা ছিল তৎকালীন সমাজে যে যখনই ব্রিটিশদের কোনো পালকি যাবে, রাস্তার দুদিকে যারা দাঁড়িয়ে থাকবে, কারো কেউ বসে তো থাকতেই পারবে না, নেটিভরা দাঁড়িয়ে থাকতে হবে এবং সেলাম করতে হবে। এবং রামমোহন রায় ওরকম একদিন যাচ্ছিলেন এবং হ্যামিল্টনের পালকি যাওয়ার সময় তিনি কিন্তু সেটা করতে অস্বীকার করেন। এটা তার কাছে মনে হয়েছে যে এটা বিলো ডিগনিটি আর কি। তো সেটা না করার জন্য হ্যামিল্টনের সঙ্গে তার ঠিক সেই সময় বাদানুবাদ তো হয়েই ছিল, এবং তিনি রাজা রামমোহন রায়কে এক প্রকার বাধ্য করেছিলেন, চেষ্টা করেছিলেন। তা সেটার জন্য রামমোহন রায় কিন্তু তার প্রোটেস্ট করেছেন। দেখুন, তৎকালীন সমাজে এই যে সেলফ এস্টিম, সেলফ রেসপেক্ট কে আপহোল্ড করার জন্য প্রোটেস্ট করা, এবং সেই প্রোটেস্ট শুধু নয়, তিনি লিখিতভাবে সেই সময় লর্ড মিন্টোকে তিনি জানিয়েছিলেন, তার গ্রিভান্স জানিয়েছিলেন, এবং যার ফলশ্রুতিতে গভর্নর জেনারেল তৎকালীন লর্ড মিন্টন তিনি কিন্তু হ্যামিল্টনকে রীতিমতো ওয়ার্নিং দিয়েছিলেন, এবং এটা কিন্তু একটা মানে একটা ঐতিহাসিক ঘটনা। এই ধরনের ছোট 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 অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো বোঝায় যে তার ইন্ডিভিজুয়াল সম্পর্কে, সেলফ রেসপেক্ট সম্পর্কে, ডিগনিটি সম্পর্কে, হিউম্যান রাইট সম্পর্কে তার যে গভীর ধারণা, এবং যে স্ট্রং যে যেটা একটা সাউন্ড ফুটিং এর উপর দাঁড়িয়ে আছে, এইটা কিন্তু তিনি করেছিলেন। এবং এটা শুধু নয়, এটা ছাড়াও যদি আমরা সেকুলার থট নিয়ে দেখি রাজা রামমোহন রায়ের লিবারাল থটের মধ্যে, সেখানে আমরা দেখব যে যেমন জন অ্যাডাম একজন খ্রিস্টান মিশনারি ছিলেন, তিনি রামমোহন রায়কে নিয়ে লিখছেন, বলছেন যে হি ওয়াজ এ লুথারিয়ান উইথ দ্য চার্চমেন, a Unitarian with Dr. Carpenter, a follower of Moses and the prophet with the Jews, a pure Hindu or rather a Buddhist with a few of his countrymen, and a good Muslim with the disciple of Muhammad. মানে তিনি যেটা বলতে চাইছেন উইলিয়াম অ্যাডামস, যে তিনি প্রতিটি ধর্মকে সমমর্যাদা দিতেন, প্রত্যেকটি ধর্মকে। এই যে সেকুলার থট, এটা ভাবতে হবে যে এটা হচ্ছে আর্লি 19th সেঞ্চুরি। সেই সময় দাঁড়িয়ে রাজা রামমোহন রায় সেই কনটেক্সটে একটা কলোনিয়াল ওয়ার্ল্ড, যেখানে মানুষের মধ্যে সচেতনতার অভাব, কুসংস্কারচ্ছন্ন একটা সমাজ, সেখানে দাঁড়িয়ে তিনি এইরকম একটা সেকুলার চিন্তা ভাবনাকে ধারণ করেছিলেন এবং সেটাকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। কোথায় আমি বলছি, যেমন সেই সময় ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমে প্রচুর গলদ ছিল। মানে জুডিশিয়ারিকে তিনি যখন তিনি সিলেক্ট কমিটির কাছে যখন 78টা প্রশ্নোত্তরের যে তিনি লিখিত যখন দিচ্ছেন 1832 সালে, সেখানে তিনি ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম নিয়ে তার বক্তব্যগুলো তুলে ধরেছেন। অন জুডিশিয়ারি সিস্টেম বলে রাজা রামমোহনের অরিজিনাল রাইটিং, হ্যাঁ, যেটা 1847 সালে প্রকাশিত হয়েছিল। তো সেখানে রামমোহন রায় লিখছেন যে খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তখন একটা অদ্ভুত প্রথা ছিল, সেটা হচ্ছে যে যদি ইন্ডিয়ান জাজ হয় এবং যদি অ্যালিগড পার্সন, অ্যাকিউজ পার্সন, আসামি যদি ইউরোপিয়ান অরিজিন থেকে হয়, ব্রিটিশ হয়, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান জাজ তিনি একই মর্যাদা সম্পন্ন হওয়া সত্ত্বেও, এলিজিবল হওয়া সত্ত্বেও তিনি কিন্তু
তার বিচার করতে পারবেন। এক অদ্ভুত ডিসক্রিমিনেশন ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমে ছিল। শুধু তাই নয়, তার সাথে আরেকটা ছিল যে একজন ব্রিটিশ জাজ তিনি নেটিভদের বিচার করতে পারবেন, ইরেসপেক্টিভ অফ অল রিলিজিয়ান। কিন্তু একজন ইন্ডিয়ান জাজ বিচারপতি তিনি কিন্তু যদি খ্রিস্টান আসামি হয় তার বিচার করতে পারবেন না। তা সেখানে রামমোহন রায় খুব পরিষ্কার করে লিখছেন, যে আমি একটু পড়ে শোনাই, খুব পরিষ্কার করে সেখানে তিনি লিখছেন, বলছেন, if the Hindus and Muslims are to be excluded from acting as jurors on the trial of Christian on account of their want of community feelings, the same objection applies to the Christian judges on the trial of Hindus and Muslims. এই যে সেকুলার থট, তার যে ধর্মনিরপেক্ষ যে চিন্তা ভাবনা, এবং এট দ্য সেম টাইম প্রমোশন অফ রেশনালিটি অ্যান্ড হিউম্যানিটি, এইটা হচ্ছে রাজা রামমোহন রায়ের মধ্যে উদারনীতিবাদের মূল রসদ। তিনি বারবার করে বলেছেন যে ইনক্লুশন অফ নেটিভ জাজ ইন জুডিশিয়ারি সিস্টেম ফর দ্য সেক অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। তিনি বলছেন জুডিশিয়ারিতেই যদি জাস্টিস না থাকে তাহলে জুডিশিয়ারি কি করে জাস্টিস সিকিউর করবে, কি করে করবে? সেখানে তিনি ইন্ডিয়ানাইজেশন অফ জুডিশিয়ারি সিস্টেম করার চেষ্টা করেছেন। যেটা এখানে বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, এই যে ইন্ডিয়ানাইজেশন অফ ডিসিশন মেকিং বডি, নট অনলি, আমি শুধু জুডিশিয়ারি কথা বলছি না, এই যে ভারতীয়করণ যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাতে এই যে ইন্ডিয়ানাইজেশনের যে দাবি, ভারতীয়দের অন্তর্ভুক্তিকরণের যে দাবি, এটা ঊনবিংশ শতকের সেকেন্ড হাফে একটা ধর্মের আকার নিয়েছিল। মানে রাজা রামমোহন রায়ের আমলে তিনি যে প্রথম যে ব্রিজটা, ইট ওয়াজ এ মাইল্ড ব্রিজ ডিউরিং রামমোহন রায় এরা, but in the second half of 19th century it became a storm। কেন না তারপরে আমরা যখন দেখছি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাদের যে দাবিগুলো, এবং সেখানে আমরা দেখছি পরবর্তীকালে 19th সেঞ্চুরি সেকেন্ড হাফে যে থিঙ্কারদের আবির্ভাব হচ্ছে, যে অ্যাক্টিভিস্টদের আবির্ভাব হচ্ছে, লাইক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, উনি যদিও ফার্স্ট হাফে ছিলেন ওয়ান অফ দ্য ডিরোজিয়ান্স, তারপরে হরিশচন্দ্র মুখার্জি, দ্বারকানাথ বিদ্যাভূষণ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি, তাদের প্রত্যেকের চিন্তা ভাবনায়, কাজকর্মে, মানে তারা অ্যাক্টিভিস্ট থিঙ্কার ছিলেন। তারা শুধুমাত্র থিঙ্কার ছিলেন না, তারা সবাই জার্নালিস্ট ছিলেন, মানে তাদের মধ্যে মেজরিটি। তাদের চিন্তা ভাবনায় কিন্তু এই ইনক্লুশন অফ ইন্ডিয়ান ইন দ্য ডিসিশন মেকিং বডিজ ইনক্লুডিং জুডিশিয়ারি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দাবি ছিল, এবং এই দাবিটাই পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উদ্ভব ঘটায়। আর একটা মিসকনসেপশনের কথা বলছিলাম, অনেক জায়গাতে এটা খুব জোর করে লেখা থাকে যে ভারতে যে জাতীয়তাবাদের বিকাশ, এটা রাজা রামমোহন রায়ের হাত দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, এই অর্থ অবশ্যই শুরু হয়েছে, কিন্তু এটা মনে রাখতে হবে আর্লি 19th সেঞ্চুরি। রামমোহন রায় কলকাতায় গিয়ে বসবাস শুরু করছেন 1815 সালে, একদম আর্লি 19th সেঞ্চুরি। সেই সময় কিন্তু ভারতে জাতীয়তাবাদের সেই অর্থে বিকাশ ঘটেনি, কিন্তু তার যে কাজকর্ম, ইলাস্ট্রিয়াস অ্যাক্টিভিটিস, এটা পরবর্তীকালে, এই যে আমি একটা উদাহরণ দিলাম যে ইনক্লুশন অফ ইন্ডিয়ানস ইন দ্য জুডিশিয়ারি as well as in all administrative bodies, local government including local government, এই যে তিনি যে কথাগুলো বলছেন, এই যে মানে তার যে রাজনৈতিক যে ধ্যান ধারণা, এটা পরবর্তীকালে এই অ্যাম্বিয়েন্সটা তৈরি করছে, যেটা পরবর্তীকালে একটা স্টর্মের আকার নিয়ে। এই যে আমি কিছুক্ষণ আগে জুডিশিয়ারিতে যে প্রিভেলিং যে ডিসক্রিমিনেশনের কথা বললাম, যেখানে ইন্ডিয়ান জাজেরা ইউরোপিয়ানদের বিচার করতে পারতেন না, বা ইউরোপিয়ান জাজেরা ইন্ডিয়ানদের করতে পারতেন, যে কারণে তিনি বলছেন যে ইন্ডিয়ান জাজ যদি হয় তাহলে তিনিও কিন্তু ইউরোপিয়ানদের বিচার করতে দেওয়া উচিত, আর যদি না হয় তাহলে সেম অবজেকশন কিন্তু ইউরোপীয় একজন ইংলিশ বিচারপতির ক্ষেত্রেও লাগছে, যে তিনিও তাহলে হিন্দু বা মুসলিমদের, মানে ইন্ডিয়ান নেটিভদের, তিনিও কিন্তু সেই সময় মানে তারাও কিন্তু তাহলে বিচার করতে পারবেন না। এই যে বক্তব্য, এই বক্তব্যগুলো কিন্তু উদারনীতিবাদের যেটা ভিত্তি প্রস্তর, এটাকে স্থাপন করেছিল, যেটা পরবর্তীকালে ডিরোজিয়ানরা আরো এগিয়ে নিয়ে যান, এবং 19th সেঞ্চুরি সেকেন্ড হাফে আমি যে ট্র্যাডিশনটা বললাম, দ্বারকানাথ বিদ্যাভূষণ, যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ থেকে শুরু করে একদম সুরেন্দ্রনাথ ব্যানার্জি পর্যন্ত, একদম লেট 19th সেঞ্চুরি লালমোহন ঘোষ এবং মনমোহন ঘোষ পর্যন্ত, মানে আমরা যদি এই ট্র্যাডিশনটা দেখি, দেখবো যে তারা কিন্তু প্রত্যেকেই টু এ সার্টেন এক্সটেন্ট রাজা রামমোহনের দ্বারা দারুণ ভাবে প্রভাবিত।
এবং আমরা ব্ল্যাক অ্যাক্টের কথা শুনেছি, ব্ল্যাক অ্যাক্ট 19th সেঞ্চুরির একদম মাঝামাঝি করে 1849 ওই বেথুনের যেটা act, এবং পরবর্তীকালে ইলবার্ট বিল, এই দুটো বিলেরই, এই ইলবার্ট বিল কে কেন্দ্র করে যে আন্দোলন এবং ব্ল্যাক অ্যাক্ট যেটা এই বেথুনের যে যেটাকে ব্রিটিশরা ব্ল্যাক অ্যাক্ট বলে ঘোষণা করলো, এই ব্ল্যাক অ্যাক্ট এবং ইলবার্ট বিল দুটো বিষয়কে নিয়ে যে আন্দোলন ব্রিটিশরা করেছিল, মানে ভারতে বসবাসকারী ব্রিটিশ সাবজেক্টরা যেটা করেছিল, দুটোরই কিন্তু মূল দাবি ছিল যে ইন্ডিয়ানদের এইভাবে ঢুকতে দেওয়া যাবে না, ইনক্লুশন করা যাবে না। তারা নিজেদের একটা ইনসিকিউরিটি ফিল করেছিল। বেথুনের যেটা ব্ল্যাক অ্যাক্ট, যেটা মানে রামগোপাল ঘোষের একটা রিমার্কস অন ব্ল্যাক অ্যাক্ট আছে, হ্যাঁ, 1871 সালে প্রকাশিত হয়েছিল। সেটাও যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে তিনি কতটা বেশি রামমোহন রায়ের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। রামগোপাল ঘোষ একজন ডিরোজিয়ান ছিলেন। তো যেটা এখানে বক্তব্য, সেটা হচ্ছে যে তিনি সেই সুরটা বেঁধে দিয়েছিলেন, যেটা পরবর্তীকালে আরো খুব বড় একটা আকার ধারণ করেছিল, এই ইনক্লুশন অফ ইন্ডিয়ানস ইন দ্য জুডিশিয়ারি সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ইন আদার অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা তার লিবারাল থট নিয়ে যদি দেখতে চাই, তাহলে তার শিক্ষা সংক্রান্ত যদি আমরা ধারণাটা দেখি, আমরা কি দেখবো? দেখবো যে তিনি লর্ড আমহার্স্টকে যে চিঠিটা লিখছেন 1823 সালে, যেখানে তিনি পরিষ্কার ভাষায় লিখছেন যে এই যে ইয়ং জেনারেশনকে, এদেরকে সনাতনী ব্যাকরণ শিক্ষা এবং শুধুমাত্র ওই নীতি শিক্ষার মধ্যে আবদ্ধ না রেখে আধুনিক উদারনৈতিক আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইংরেজি ভাষায় শিক্ষার উপর তিনি জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ম্যাথ, সায়েন্স, অ্যানাটমি এবং সমস্ত বিজ্ঞানের উপর জোর দিতে, না হলে রেশনালিটির বিকাশ হবে না। এই যে কথাটা তিনি সেই সময় বলছেন, অ্যাট দ্য সেম টাইম এখানেও কিন্তু দেখো 1823 সালে তিনি এই চিঠিটা লিখছেন লর্ড আমহার্স্টকে, যেখানে তিনি জোর দিচ্ছেন আধুনিক শিক্ষার উপর, বিজ্ঞান শিক্ষার উপর, রেশনালিটির উপর। সেখানে 1826 সালে তিনি আবার বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করছেন কলকাতায়। এই যে এটা নিয়েও অনেক জায়গা দ্বিচারিতা বা অ্যাম্বিভ্যালেন্স, অ্যাম্বিগুইটি ইত্যাদি ইত্যাদি কথা বিভিন্ন বইতে অনেকে রামমোহন রায়কে কটাক্ষ করেছেন ইত্যাদি কথা বলে, যে 1826 সালে তিনি আবার কি করে, তাহলে তিনি যদি এতটাই আধুনিক শিক্ষার কথা বলে, তাহলে তিনি 1826 সালে কেন বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করতে গেলেন? এখানেও আমি আবার বলবো, এসডি কলেজ, সোফিয়া ডবসন কলেজ, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট বায়োগ্রাফার্স অফ রামমোহন রায়, তাকে পড়তে। তিনি না হলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে না। আমি যে কারণে বললাম যে হি হ্যাজ বিন মিসরিপ্রেজেন্টেড। রাজা রামমোহন রায়কে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেটার জন্য আরো গভীর গবেষণার দরকার আছে। সেটা হচ্ছে যে কলেজ কিন্তু পরিষ্কার ভাষায় বলছেন যে তিনি কখনো বেদান্ত শিক্ষার বিরোধী ছিলেন না। আমরা যদি খ্রিস্টান মিশনারিদের সঙ্গে, শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারিদের সঙ্গে আমরা যদি রাজা রামমোহন রায়ের যে তৎকালীন যে ডিবেট যদি আমরা দেখি 1815 থেকে 1819 এর মধ্যে, সেখানেও আমরা দেখবো তিনি কিন্তু বেদান্ত শিক্ষার বিরোধী ছিলেন না। তিনি তো মান্ডুক্য উপনিষদ ইত্যাদি তিনি ট্রান্সলেটও করেছিলেন। রাজা রামমোহন রায় যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে যে ব্রিটিশদের আধুনিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, তার সঙ্গে আধুনিক বিজ্ঞান এবং তার সাথে বেদান্ত শিক্ষার যেটা যুক্তিবাদী দিক, যেটা মানবিকতার দিক, নীতি শিক্ষার দিক, এই দুটোর মধ্যে অ্যামালগেশন করতে চেয়েছিলেন, সংযোগ সাধন করতে চেয়েছিলেন। প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে খুব ভালো তিনি একটা হেলদি ইন্টারাকশন চেয়েছিলেন, হেলদি ইন্টারাকশন, এবং সেটা কিন্তু তার চিন্তা ভাবনা এবং কাজকর্মে লক্ষ্য করা যায়। আমরা যদি রুল অফ ল দেখি, তার যে আইনের অনুশাসনের ধারণা, যেটা উদারনীতিবাদের একটা বেসিক স্ট্র্যান্ড, সেখানে আমরা কি দেখবো? তিনি ল এর যে সংজ্ঞাটা দিচ্ছেন সেটাই দারুণ, রিমার্কেবল, খুব ইম্পর্টেন্ট। তিনি বলছেন যে ল ইজ দ্য এক্সপ্রেশন অফ রিজন উইদাউট প্যাশন। ল ইজ দ্য এক্সপ্রেশন অফ রিজন উইদাউট প্যাশন। মানে কতটা একজন বাস্তববাদী হলে এই কথা। এ কারণে তিনি কি বলছেন? তিনি বলছেন যে ঠিক এ কারণেই ভারতের জন্য আইন ব্রিটিশ পার্লামেন্টে তৈরি হওয়া উচিত, ব্রিটিশ পার্লামেন্টে তৈরি হওয়া উচিত।
কেন না, তার কারণ তিনি বলছেন যে ল ইজ দ্য কমান্ড অফ সুপ্রিম গভর্নমেন্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টর, কোম্পানি রুল, তারা সুপ্রিম নয়, বা এই যে লোকাল যে গভর্নর জেনারেল তিনিও সুপ্রিম নন। সুপ্রিম হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। তিনি বলছেন যে ওখানে ভারতীয়ের জন্য আইন ওখানে যদি না তৈরি হয় তাহলে কিন্তু এনলাইটেন্ড পাবলিক ওপিনিয়নের উপর ভিত্তি করে, এনলাইটেন্ড পাবলিক ওপিনিয়ন, লিবারাল পাবলিক ওপিনিয়ন, যেটাকে তিনি ভীষণভাবে শ্রদ্ধা করতেন, তিনি বলছেন তার উপর ভিত্তি করে আইন তৈরি হবে না, ভারতের আইন ওখানে তৈরি হোক। কেন না, এনলাইটেন্ড পাবলিক ওপিনিয়ন তাহলে প্রতিফলিত হবে আইনের মাধ্যমে। তার মানে এই নয় যে ব্রিটিশদের প্রতি তিনি অ্যাবসলিউট অ্যালিজিয়েন্স দেখিয়েছেন, অ্যাবসলিউট বশ্যতা দেখিয়েছেন, চূড়ান্ত বশ্যতা, তা কিন্তু নয়। যেখানে তিনি কোনো আনরুলি পলিসি দেখেছেন, আরবিট্রেশন দেখেছেন, তাতে সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেইনস্টই হোক বা ব্রিটিশ গভর্নমেন্টের এগেইনস্টই হোক। এখানে একটু মাঝে মাঝে বুঝতে আমাদের অসুবিধা হয়, সেটা হচ্ছে যে রামমোহন রায়ের সময় তো ভারতে তো ব্রিটিশ গভর্নমেন্ট তো সেই সময় শুরু হয়নি, এটা ইট ওয়াজ এ মেয়ার কোম্পানি রুল। 1858 সালের পরে আমরা জানি যে পুরোপুরি মহারানীর ঘোষণাপত্রের মধ্য দিয়ে ক্ষমতা চলে যাচ্ছে, কিন্তু রামমোহন রায়ের সময় ইট ওয়াজ এ মেয়ার কোম্পানি রুল। কোর্ট অফ ডিরেক্টর বিভিন্ন রেজলিউশন করে শাসন ব্যবস্থা চালাতে। তিনি সেখানে যেখানে কোনো রকম ডিসক্রিমিনেশন দেখেছেন, সেটা জুডিশিয়ারিতে হোক, রেভিনিউ সিস্টেমে হোক, তিনি বা ইকোনমিক ক্ষেত্রে হোক, এমনকি তিনি, আমি ইকোনমিক থটকেও বলবো, যদি জিজ্ঞেস করো আমি অবশ্যই ওটাও বলবো, না বলার কিছু নেই। তো সেখানেও কিন্তু রামমোহন রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলির এগেইনস্টে কথা বলেছেন। সুতরাং তিনি অ্যাবসলিউট অ্যালিজিয়েন্স দেখাননি। যেখানে যেখানে তিনি আনরুলি পলিসি দেখেছেন, আরবিট্রেশন দেখেছেন, বা কোথাও কোনো রকম ভাবে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস দেখেছেন, ভায়োলেশন অফ মানে ইন্ডিভিজুয়াল রাইটস দেখেছেন, সেখানে তিনি প্রতিবাদ জানিয়েছেন। এবং এই যে ল নিয়ে তিনি বলছেন, ল ইজ দ্য এক্সপ্রেশন অফ রিজন উইদাউট প্যাশন, মানে তিনি পুরো একদম বাস্তববাদী জায়গা থেকে কথাটা বলছেন। তিনি সেপারেশন অফ পাওয়ার নিয়ে কথা বলছেন সেই সময়, আর্লি 19th সেঞ্চুরি। আমরা সেপারেশন অফ পাওয়ারের কথা বললে আমরা মন্তেস্কুকে পড়ি, স্পিরিট অফ লজ এর কথা উল্লেখ করি। রামমোহন রায় সেই সময় বলছেন যে, তিনি পরিষ্কার ভাষায় বলছেন যে in every civilized country rules and codes are found proceedings from one authority, but their execution left on another, and that is why both should be detached from each other. মানে তিনি এই যে কথাটা বলছেন, এখানে তার যে ডিপ কনসার্ন রিগার্ডিং সেপারেশন অফ পাওয়ার, মানে তিনি শাসন বিভাগ এবং আইন বিভাগ যদি সম্পূর্ণভাবে এক হয়ে যায়, এবং তারপরে তিনি আবার জুডিশিয়ারিকে আলাদা করার কথা বলছেন, যেখানে তিনি বলছেন যে জুডিশিয়ারি কিন্তু যদি এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি যদি এক হয়ে যায় তাহলে সেখানে যে কি জিওপার্ডি হবে সেটাও তিনি বলছেন। মানে এই যে তার যে ডিপ কনসার্ন ইন্ডিভিজুয়াল রাইটস, এটাই হচ্ছে উদারনীতিবাদের উদ্ভব ঘটায়, যেখানে তিনি রুল অফ ল এর কথা বলছেন, তিনি সেপারেশন অফ পাওয়ারের কথা বলছেন, তিনি সেকুলার থটের কথা বলছেন, সেকুলারিজমের কথা বলছেন, তিনি অর্থনৈতিক ক্ষেত্রে মনোপলির বিরোধিতা করছেন, তিনি এডুকেশনের জায়গায় এনলাইটেন্ড এডুকেশনের কথা বলছেন, মডার্ন এডুকেশনের কথা বলছেন, তিনি ল মেকিং প্রসিডিওরের ক্ষেত্রে বলছেন যে আইন যাতে করে এনলাইটেন্ড পাবলিক ওপিনিয়নের উপর দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, সে কারণে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আইন তৈরি হোক। এখানে শুধুমাত্র কোর্ট অফ ডিরেক্টর, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা শুধুমাত্র এখানে যেভাবে শাসন ব্যবস্থা চালাচ্ছে তার বিরোধিতা করছেন। তিনি বিভিন্ন জুডিশিয়ারিতে বা বিভিন্ন ডিসিশন মেকিং বডিগুলোতে সেই সময় সেখানে যেখানে যেভাবে ডিসক্রিমিনেশন রয়েছে তার বিরুদ্ধে কথা বলছেন, ইন্ডিয়ানাইজেশনের কথা বলছেন, এগুলোর মধ্য দিয়ে তার যে লিবারেল যে ধ্যান ধারণা সেটা কিন্তু প্রকাশ পায়, ভীষণভাবে প্রকাশ পায়। এর পরের প্রশ্ন আমার তোমার কাছে যেটা থাকবে, সেটা তুমি প্রথমেই বললে যে কি বলে, রাজা রামমোহন রায় যে ব্রিটিশ যে শাসন ব্যবস্থা সেটাকে তিনি ঈশ্বরের আশীর্বাদ বা ডিভাইন বুম হিসেবে তিনি দেখছেন।
তাহলে ডিভাইন, ইয়েস। হ্যাঁ, তাহলে রাজা রামমোহন রায়ের স্বাধীনতা যে মানে ভারতের যে স্বাধীনতা কি করে ভারত পাবে বা সেই সম্পর্কে তার কি ধারণা ছিল, সেটা তুমি যদি একটু বলো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু ব্রিটিশ রুলকে কোথাও গিয়ে হয়তো তিনি হয়তো সাপোর্ট করছেন। তো তাহলে এই হ্যাঁ, এই দিকটা তুমি একটু এটাই প্রচলিত ধারণা। হ্যাঁ, এটাই প্রচলিত ধারণা, এই ব্যাপারে অস্বীকার করার কোনো জায়গা নেই যে তিনি কিন্তু ডিভাইন বলেছেন, ঈশ্বরের আশীর্বাদ বলেছেন, কিন্তু বলেছেন কোন কনটেক্সটে এবং কোন পার্সপেক্টিভে সেটা ভাবতে হবে। সেটা হচ্ছে যে তিনি যখন তার পূর্ববর্তী ব্রিটিশদের আসার পূর্ববর্তী রুলারদের সঙ্গে তুলনা করছেন, তখন তিনি বলছেন যে হ্যাঁ, এটা আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ যে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছি, আমরা এনলাইটেন্ড পাবলিক ওপিনিয়ন যাতে করে আইনের মধ্য দিয়ে প্রতিফলিত হয় সেটা দেখার সুযোগ পাচ্ছি, আমরা একটা লিবারাল গভর্নমেন্টকে পাওয়ার সুযোগ পাচ্ছি। তিনি তার পূর্ববর্তী মহামেডান রুল তিনি পরিষ্কার ভাষায় লিখছেন যে এই যে পূর্বের যে মহামেডান রুল তাহলে তার থেকে ব্রিটিশ রুল হচ্ছে বেটার এই কনটেক্সট, এই পার্সপেক্টিভে। কেননা এটা মনে রাখতে হবে, ইট ওয়াজ আর্লি 19th সেঞ্চুরি, আই রিপিট, যেখানে রামমোহন রায় কিন্তু কখনো ডিরেক্ট ব্রিটিশ রুল এবং তার পরবর্তীকালে সেই রুলের যে অ্যাট্রোসিটি বা আরবিট্রেশন সেগুলো নিয়ে কিন্তু তার সময় 1815 থেকে 1833 সালে তিনি পরলোক গমন করেন। এই সময়কালে কিন্তু তিনি সেইভাবে দেখেননি। আমি যেটা আগেও বললাম যে এটা একটা পিকিউলিয়ার কনটেক্সট, যেটা মানে সারা বিশ্বের কোথাও দেখা যায়নি, ইন এনি পার্ট অফ দি ওয়ার্ল্ড। পিকিউলিয়ার একটা কনটেক্সট ছিল তৎকালীন বাংলায়। সেটা হচ্ছে যে একমাত্র ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, তারা শাসন করছে, একটা আঞ্চলিক স্বাতন্ত্র বলা যেতে পারে, এবং রেস্ট অফ দ্য ইন্ডিয়া ওয়াজ গভর্ন বাই দ্য মুঘল রাজ টিল দেন, ফ্রম ডিস্টেন্স দিল্লি থেকে। তো এটা সেই সময় এটা মানে ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্টকে তিনি কখনো দেখেননি। ইট ওয়াজ আ মেয়ার কোম্পানি রুল, যেটা কোর্ট অফ ডিরেক্টর এর মাধ্যমে যেটা চলতো, বোর্ড অফ ডিরেক্টর। এবং এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তিনি এটা বুঝতে পেরেছিলেন যে আমরা যদি এই ধ্যান ধারণার বিকাশটাকে যদি প্রমোট করি, ব্রিটিশদের এখানে আগমন এবং তাদের বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা যে সমস্ত কাজগুলো করছেন ব্রিটিশ শিক্ষা, ইংরেজি শিক্ষা বিকাশের জন্য, সেখানে কিন্তু তিনি বুঝেছিলেন যে না, এটার দ্বারা একটা লিবারাল, একটা এনলাইটেড একটা শিক্ষা ব্যবস্থা বা আধুনিক শিক্ষায় জনগণকে শিক্ষিত করা যাবে। এই যে কথাবার্তা, এটা তিনি বুঝতে পেরেছিলেন। সে কারণে তিনি বলেছিলেন যে এটা ঈশ্বরের আশীর্বাদ। তার যদি আমরা দেখি আইন সংক্রান্ত তার যে বক্তব্য, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, বা লিবারাল সেকুলারিজম নিয়ে তার যে বক্তব্য, যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম, এইগুলো যদি আমরা দেখি, এই কনটেক্সটে দাঁড়িয়ে তিনি কিন্তু বলছেন যে হ্যাঁ, এটা হচ্ছে যে ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আসল কারণটা হচ্ছে যে প্রমোশন অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি। কারণ রামমোহন রায় প্রতি ক্ষণে ক্ষণে এটা ফিল করেছিলেন যে এই যে omnipotent যে সোশ্যাল ডমিনেশন, যেটা ইন্ডিভিজুয়ালকে পদে পদে অবদমিত করে। তিনি নিজের বাড়ি থেকে শুরু করেছিলেন সতীদাহ প্রথা। তিনি নিজের, আমার সৌভাগ্যক্রমে আমি যে কলেজে প্রথমে আমার পোস্টিং ছিল, রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত কলেজ, রাধানগরে, রামমোহন রায়ের বার্থ প্লেস রাজা রামমোহন রায়ের। তো সেখানে এখনো পর্যন্ত রামমোহন রায়ের পৈতৃক ভিটে, রামমোহন পর্যটন কেন্দ্র ইত্যাদি রয়েছে। এখনো যদি কেউ যায় তাহলে সেই সতীঘাট যেটাকে বলা হয়, যেখান থেকে তিনি আন্দোলন শুরু করেছিলেন, সেগুলো দেখতে পাওয়া যায় রাধানগরে, হুগলির। তো তৎকালীন বর্ধমান অবশ্য ওটা। যাই হোক, তো আমরা দেখব যে তিনি কিন্তু একদম প্রত্যক্ষভাবে তিনি যখন লড়াই করছেন, আন্দোলন গড়ে তুলছেন, তিনি লক্ষ্য করেছিলেন যে কিভাবে সোসাইটি ইন্ডিভিজুয়াল স্পেসকে দমন করে রেখেছে। ইন্ডিভিজুয়ালের যে সেলফের যে ধারণা, সেটা কোনো সচেতনতা তো ছিলই না মানুষের মধ্যে সেই সময়, এবং ভীষণভাবে মানে একটা সোশ্যাল ডমিনেন্স ছিল ইন্ডিভিজুয়ালের উপর। এই জায়গা থেকে মুক্তির যে জায়গাটা, সেটা একমাত্র হতে পারে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায়। এটা তিনি বুঝতে পেরেছিলেন।
যে কারণে তিনি বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন, আধুনিক শিক্ষা ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। তার মানে এই নয় যে তিনি প্রাচ্যের আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনকে পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন, কখনোই নয়। সেটাও আমি কিছুক্ষণ আগে বেদান্ত আলোচনার সময় বললাম। তিনি এই অর্থে এই জায়গাগুলো থেকে বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাছে একটা ঈশ্বরের আশীর্বাদের মতো। কেননা এই যে স্টুপোর একটা সোসাইটি, একটা বদ্ধ সোসাইটি, এটা থেকে মুক্তি, ইন্ডিভিজুয়ালকে যদি মুক্তির স্বাদ দেওয়া যেতে পারে, তাহলে সেটা একমাত্র আধুনিক শিক্ষার মাধ্যমেই দেওয়া যেতে পারে। এবং এ কারণে তিনি বলেছিলেন যে ব্রিটিশদের এখানে আগমনটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। তার মানে এই নয়, আমি যেটা বারবার বলছি, তিনি যেখানে ডিসক্রিমিনেশন দেখেছেন, আনরুলি পলিসি দেখেছেন, আরবিট্রেশন দেখেছেন, সেখানে তিনি তার বিরোধিতা করেছেন। আমি হ্যামিল্টনের ঘটনার উদাহরণ দিলাম। আমি ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমে যে ডিসক্রিমিনেশন ছিল সেটার উদাহরণ দিলাম। তার মানে কি, তিনি ব্রিটিশদের প্রতি অ্যাবসলিউট অ্যালিজিয়েন্স দেখাননি। তিনি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে ওদের লিবারাল পাবলিক ওপিনিয়ন, লিবারাল থট একে কাজে লাগাতে এবং এটাকে যতটা সম্ভব প্রমোট করতে ভারতীয় সমাজে সেই অ্যাম্বিয়েন্সটা যাতে তৈরি হয়, যাতে করে মানুষ তার রাইট কনসাস হয়। এই অর্থে তিনি ডিভাইন বোন বলেছিলেন। কিন্তু সেটাকে অন্য অর্থে যদি আমরা কোট আনকোট, যেটা বিভিন্ন জায়গায় লেখা থাকে, যেটা আমি প্রথমে শুরু করলাম যে ব্রিটিশদের দালাল বা তার স্বাধীনতা সম্পর্কে কোনো চেতনা ছিল না, এ কথা সম্পূর্ণ ভুল। আমি আরেকটা ঘটনার উদাহরণ দিই। সিল্ক বাকিংহাম, যিনি ক্যালকাটা জার্নালের বিখ্যাত একদম টার্বুলেন্ট এডিটর ছিলেন, সিল্ক বাকিংহাম, তিনি তার যে বাড়িতে রামমোহন রায়ের ইনভিটেশন ছিল একটা প্রোগ্রামে। তো কখন ছিল সেটা? এই 21-এ, হ্যাঁ, ওই 11ই ডিসেম্বর বা 12ই ডিসেম্বর হবে, ঠিক সেই সময় ডিসেম্বর। তো রামমোহন রায় বাকিংহাম ইয়েতে যেতে তিনি একদম শেষ মুহূর্তে অস্বীকার করেন, তিনি যাননি। এবং তিনি কি লিখেছিলেন কেন যাননি, মানে বাকিংহাম ওয়াজ আ গুড ফ্রেন্ড অফ রামমোহন রায়। তিনি ক্যালকাটা জার্নালের ইয়ে ছিলেন, এডিটর ছিলেন। তো তিনি যাননি এবং পরবর্তীকালে তিনি যে চিঠিটা লিখছেন কেন যাননি দুঃখ প্রকাশ করে, সেখানে তিনি লিখছেন যে এই যে ফ্রম দ্য লেট আনহ্যাপি নিউজটা কি? আনহ্যাপি নিউজ হচ্ছে এই যে নেপালিটানের পরাজয় ঘটছে। আমরা জানি নেপালিটান মানে সিসিল আর কি, হ্যাঁ, নেপালিটান এবং অস্ট্রিয়ার যে লড়াই সেই সময়, তো এই অস্ট্রিয়ান আর্মির কাছে নেপালিটানের স্বাধীনতা সংগ্রাম ব্যর্থ হচ্ছে। সাউথ আমেরিকার বিভিন্ন জায়গাতে যখন স্বাধীনতা সংগ্রাম যখন খুব ভালোভাবে সাউথ আমেরিকাতে যখন বিভিন্ন ধরনের আন্দোলন যখন সফল হচ্ছে, তখন রামমোহন রায় খুব খুশি হচ্ছেন। আবার যখন নেপালিটানে যখন ফেলিওর হচ্ছে, নেপালিটান বিদ্রোহ অস্ট্রিয়ান আর্মির কাছে, সেখানে তিনি এতটাই দুঃখ পাচ্ছেন যে তিনি তার যে ব্যক্তিগত আমন্ত্রণ যেটা তার ছিল বাকিংহামের বাড়িতে, সেটা তিনি যাননি। তিনি বলছেন যে কি বলছেন আমি একটু পড়ে শোনাই, তাহলে খুব ভালো হবে। তিনি বলছেন যে, এক সেকেন্ড, তিনি বলছেন, from the late unhappy news I am obliged to conclude that I shall not live to see liberty universally restored. I shall not live to see liberty universally restored to the nation of Europe and Asia, especially those that are European colonies. এরপরেও যদি কোথাও এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় যে স্বাধীনতা, ভারতের স্বাধীনতা সম্পর্কে বা কলোনিগুলোর স্বাধীনতা সম্পর্কে হি হ্যাড হার্ডলি এনি আইডিয়া অর এনি কনসাসনেস, তার কোনো কনসাসনেস ছিল না, এই কথা ভুল। তার বক্তব্যতে পরিষ্কার এটা দেখা যাচ্ছে যে from the late unhappy news I am obliged to conclude that I shall not live to see liberty universally restored. কেন নেপালিটানদের আন্দোলন ব্যর্থ হয়েছে অস্ট্রিয়ান আর্মির কাছে, যে to the nations of Europe and Asia, especially those that are European colonies. এটা বলে তিনি বলছেন enemies of liberty, খুব ইম্পর্টেন্ট, enemies of liberty and the friends of despotism have never been and will never be ultimately successful. যারা স্বাধীনতা শত্রু এবং স্বেচ্ছাতন্ত্রের বন্ধু বা স্বেচ্ছাতন্ত্রকে চায়, তারা কখনো সফল হয়নি এবং ভবিষ্যতে কোনোদিন সফল হতে পারবে না। তার মানে কি, he had the firm belief that the European colonies like India all will get free someday. এটা কিন্তু তিনি মানে তার এই ফার্ম বিলিফটা ছিল
এবং সে কারণে তিনি বলছেন যে, এবং তিনি দুঃখ প্রকাশ করছেন যে আমি হয়তো ততদিন বেঁচেও থাকবো না যখন এই ইউরোপিয়ান কলোনিগুলো স্বাধীনতা পাবে। হ্যাঁ, কেন না এই নেপোলিটানসের যে স্বাধীনতা সংগ্রাম, যেটা অস্ট্রিয়ান আর্মির মার্চের দ্বারা যখন সেটা অবদমন করা হয় একদম ভীষণ অত্যাচারের মাধ্যমে। তো তিনি কিন্তু সে কারণে এই যে তার যে জিল ফর লিবার্টি, এই ধরনের ঘটনাগুলো থেকে তার জিল ফর লিবার্টি বোঝা যায়। মানে তিনি তার কতটা জিল ছিল, কতটা মানে তার যে আর্ডেন্ট যে একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু এই জায়গাগুলো হাইলাইট করা দরকার, এগুলো আনএক্সপ্লোর থেকে গেছে, নেগলেক্টেড, এগুলো এক্সপ্লোর করা দরকার। আমি যে কারণে ফ্রি প্রেসের কথা বললাম, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে তার যে বক্তব্য, সেটা যদি আমরা পুরোটা যদি পড়ে দেখি, যে এভেলেবল, হ্যাঁ, যদি পড়ে দেখি তাহলে দেখবো যে তার কতটা ডিপ কনসার্ন ছিল লিবার্টি নিয়ে। সুতরাং তিনি ডিভাইন বুন বলেছেন, তার মানে এই নয় যে ভারতের স্বাধীনতা নিয়ে বা স্বাধীনতা সম্পর্কে তার বিশেষ কোনো কনসাসনেস ছিল না বা তিনি সেটা ভাবেননি। মিউট আছে, দেবতনু মিউট আছে, মিউট আছে। হ্যাঁ, আমাদের সময় তোমার খুবই, মানে আমরা প্রায় ধরো অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি। তো আমি তোমাকে খুব সংক্ষেপে, তুমি যদি একটু রাজা রামমোহন রায়ের যে অর্থনৈতিক, তার অর্থনীতি সম্পর্কে তার যে চিন্তা ভাবনা, সেই সম্পর্কে একটু যদি বলো খুব সংক্ষেপে, তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি দু একটা প্রসঙ্গে বলেছি অর্থনীতি সম্পর্কে। মানে তার যেটা, তিনি ল্যাসে ফেয়ার ইকোনমির কিন্তু সমর্থক ছিলেন। মানে লাইক এভরিথিং, সবকটা জায়গার মতো অর্থনৈতিক ক্ষেত্রে অ্যাম্বিভালেন্স দেখা যায়, অ্যাম্বিগুইটি দেখা যায়। এমনকি অর্থনৈতিক ক্ষেত্রে এত বেশি অ্যাম্বিগুইটি দেখা যায় যে তৎকালীন যে ভার্নাকুলার যে প্রেস একদম টোটালি ডিভাইডেড হয়ে গেছিল দুটো ভাগে, যে তারা কনফিউজ ছিল যে হোয়ার টু লোকেট রাজা রামমোহন রায়, মানে তাকে লিবারাল বলবো না এখানে জমিদার বলবো। যেমন আমি বলছি, বেঙ্গল হারুকুরু তাকে বলছেন যে হি ইজ অ্যাক্টিং লাইক এ জমিদার। আবার সংবাদ চন্দ্রিকা বলছে যে হি ওয়াজ হস্টাইল টু দা ইন্টারেস্ট অফ দা ল্যান্ড হোল্ডার্স। সম্পূর্ণ দুটো আলাদা কথা, দুটো অপোজিট। মানে এইটাও এখানে কিছু অ্যাম্বিভ্যালেন্স ছিল। আসল কারণ হচ্ছে যে এখানে যদি আমরা দেখি, দেখবো যে তিনি কিন্তু ভীষণভাবে ল্যাসে ফেয়ার ইকোনমির সাপোর্টার ছিলেন। তিনি বলেছিলেন যে মার্কেটকে ওপেন করতে। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি সল্টের ওপর, বিশেষ করে লবণের ওপর, এই মনোপলিকে তিনি তার বিরোধিতা করেছিলেন। এবং বিরোধিতা করেছিলেন এখানেও তার যে লিবারাল মাইন্ড, এই যে ফ্রি মার্কেটের কথা বলছেন, ওপেনিং এর কথা বলছেন, এবং ইউরোপিয়ান সেটেলাররা যাতে করে এখানে বেশি বেশি আসেন সেটার কথা বলছেন। এটা নিয়েও সমালোচনা হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু তার উদ্দেশ্যটা এখানে বুঝতে হবে। তিনি কি বলছেন, মানে যেটা তিনি চেয়েছিলেন সেটা হচ্ছে ফার্দার পেনিট্রেশন অফ ইউরোপিয়ান স্কিল অ্যান্ড ক্যাপিটাল। ফার্দার পেনিট্রেশন টু ইন্ডিয়ান ইকোনমি, কি না ইউরোপিয়ান স্কিল অ্যান্ড ক্যাপিটাল। কেন হবে না, টু ইম্পোর্ট সুপিরিয়ার নলেজ অ্যান্ড পাবলিক স্পিরিট। এই পাবলিক স্পিরিট, এনলাইটেন পাবলিক ওপিনিয়ন, পাবলিক স্পিরিট, সুপিরিয়ার নলেজ, এইগুলোকে তিনি খুব বেশি গুরুত্ব দিয়েছেন। এবং ভারতীয় অর্থনীতিতে ইউরোপিয়ান স্কিল অ্যান্ড ক্যাপিটাল এইগুলোর প্রবেশকে তিনি সমর্থন করেছেন। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি, সেগুলোকে তিনি দূর করার কথা বলেছেন। এবং সে কারণে তিনি কি বলছেন, তিনি বলছেন যে যদি এটা সম্ভব হয় বেশি বেশি, তাহলে কি হবে। তিনি লিখছেন, তিনি বলছেন the enlightened public opinion would be developed and consequently the political right of Indians would be secured। মানে পাবলিক স্পিরিটের পেনিট্রেশনের কথা বলছেন তিনি, ইউরোপিয়ান স্কিলের মানে পেনিট্রেশনের কথা বলছেন। মানে তিনি ইকোনমিক ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণভাবে একটা লিবারাল স্ট্যান্ড নিয়েছিলেন। তো এই হচ্ছে রাজা রামমোহন রায়ের অর্থনৈতিক ধ্যান ধারণা, যেখানে আমরা তাকে বলতেই পারি যে অ্যাডাম স্মিথের সঙ্গে তুলনা করতেই পারি, রিকার্ডোর সঙ্গে তুলনা করতেই পারি, যেখানে তিনি বারবার করে বলছেন যে যদি আমরা ইউরোপিয়ান স্কিল ক্যাপিটালকে প্রমোট করতে পারি, যদি নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল রাইট ডেভেলপ হবে। যেমন করে আমরা ইনভিজিবল হ্যান্ডের বক্তব্য পাই অ্যাডাম স্মিথের মধ্যে। তো এই যে জায়গাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা তার লিবারাল থটের। এগুলো আরো বেশি বেশি এক্সপ্লোর করা প্রয়োজন। হ্যাঁ, যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, বলছেন যে হি ওয়াজ দ্য লুমিনাস স্টার ইন দ্য ফার্মামেন্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু
হ্যাঁ, রামমোহন রায় যে কতটা লিবারাল ছিলেন, উদারনীতিবাদকে কিভাবে তিনি ধ্যান ধারণা বিকাশ করেছিলেন, এই জায়গাগুলো বোঝা যায়। আমরা যদি আজকের দিনে ধরো যদি দাঁড়িয়ে দেখি আর কি, তাহলে রাজা রামমোহন রায়ের যে যেটা তার যে পলিটিক্যাল থট বা ইকোনমিক থট কথা তুমি এতক্ষণ যে আলোচনা করলে, তো এইগুলো মানে তার যে চিন্তা ধারণাগুলো আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক বলে তোমার মনে হয়? ভীষণভাবে প্রাসঙ্গিক। মানে আজকের দিনে যদি আমরা একবিংশ শতকে দাঁড়িয়ে প্রধান সমস্যাগুলো যদি আমরা খুঁজি, ভারতীয় গণতন্ত্রেরই যদি আমি বলি, তাহলে আমরা কি দেখবো? প্রথম সমস্যা হচ্ছে যে সংবাদপত্রের স্বাধীনতা নাই, সোল্ড মিডিয়া, পলিটিসাইজড মিডিয়া। রামমোহন রায় এখানে প্রাসঙ্গিক। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি যে ইন্ডিভিজুয়াল লিবার্টি পদে পদে অবদমিত, স্পেস নেই। রামমোহন রায়ের এখানে ভূমিকা। ভারতে যে পুরো সমাজ, নাগরিক সমাজ, মানে সিভিল সোসাইটির যে বিকাশ, যেটা একদম রামমোহন রায়ের সময় থেকে, তিনি যখন কলকাতায় গিয়ে পাকাপাকি ভাবে থাকতে শুরু করলেন 1815 সালে, তারপর থেকে 1833 এর মধ্যে আমরা এই সময়টায় শিবনাথ শাস্ত্রী লিখছেন প্রায় 200টির বেশি বিভিন্ন সংগঠন, সভা সমিতি ইত্যাদি তৈরি হয়। এই যে রাইজ অফ সিভিল সোসাইটাল অ্যাসোসিয়েশন, নট লাইক ইউরোপিয়ান, বাট এখানকার মতো, এখানকার কনটেক্সটে। টাউন হল সেই সময় একটা বড় ডিবেটের জায়গা 19th সেঞ্চুরিতে, কলকাতা টাউন হল। আমরা যদি দেখি তাহলে দেখবো যে রামমোহন রায়ের একটা রিমার্কেবল রোল ছিল। এবং আজকের দিনে আমরা কি দেখবো? আজকের দিনে কোথায় প্রাসঙ্গিক? সেটা হচ্ছে যে সিভিল সোসাইটির খুব গুরুত্বপূর্ণ রোল দরকার, রোল আছে। একটা নন পলিটিক্যাল স্পিয়ার রয়েছে যেটা ডেমোক্রেসিকে চেক করে, যেটা টকভিল বারবার করে বলছেন যে আমেরিকার ডেমোক্রেসির সাফল্য বলতে গিয়ে তিনি বলছেন, বা রবার্ট পাটনাম তখন তিনি বলছেন যে মেকিং ডেমোক্রেসি ওয়ার্ক ইন ইতালি, সেখানে তিনি বলছেন বারবার করে যে ডেন্স নেটওয়ার্ক অফ পলিটিক্যাল সিভিল সোসাইটাল অ্যাসোসিয়েশন। এরা কি করে? এরা পপুলার পার্টিসিপেশন, পলিটিক্যাল পার্টিসিপেশনকে প্রমোট করে, অ্যাট দ্য সেম টাইম চেক করে, চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপারটা করে ভীষণভাবে। তো পাশ্চাত্যের সিভিল সোসাইটি অনেক বেশি স্ট্রং। তো আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজা রামমোহন রায় ভীষণভাবে প্রাসঙ্গিক। সভা সমিতি, বিভিন্ন আত্মীয় সভা থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, তো সভা সমিতির যে বিকাশ, সংবাদপত্রের স্বাধীনতার বিকাশ, বা ইন্ডিভিজুয়াল লিবার্টি, রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার, প্রত্যেকটা জায়গাতে আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখি, তাহলে রামমোহন রায় হচ্ছে এখনো পর্যন্ত স্টিল রেলিভেন্ট। এবং আরো বেশি রামমোহন চর্চা, আরো বেশি নিরপেক্ষ গবেষণা প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন, ভীষণভাবে তিনি প্রাসঙ্গিক আজকে। এবারে আমি তোমাকে একদম সাধারণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমার একটা প্রশ্ন তোমার কাছে। সেটা হচ্ছে যে পরীক্ষা, আমরা যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, পরীক্ষার দিকে আমরা যদি তাকাই, তাহলে এই বিষয়ের ওপরে ছাত্রছাত্রীরা কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে পরীক্ষাতে, যদি তুমি তাদেরকে যদি কিছু এ ব্যাপারে যদি একটু বলো। না, রামমোহন রায়কে নিয়ে প্রশ্নের শেষ নেই, প্রচুর প্রশ্ন হতে পারে। কিন্তু প্রধান যেটা সেটা হচ্ছে যে রামমোহন রায়ের চিন্তা ভাবনায় উদারনীতিবাদের কি কি উপাদান লক্ষ্য করা যায়, বা ভারতীয় উদারনীতিবাদের জনক তাকে কেন বলা হয়, রামমোহন রায়কে কেন প্রথম ভারতের আধুনিক মানুষ বলা হয়, বা শিক্ষা সম্পর্কে রামমোহন রায়ের বক্তব্য কি ছিল, সংবাদপত্রের স্বাধীন, এইগুলো নিয়ে ছোট প্রশ্ন হতে পারে। বড় প্রশ্ন আমি বললাম লিবারাল ধ্যান ধারণা প্রধান উপাদানগুলি কি কি ছিল আলোচনা করো, এইরকম করে আসতে পারে। তার অর্থনৈতিক ধ্যান ধারণা নিয়ে ছোট প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, রামমোহন রায় তো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু স্টিল নেগলেক্টেড। অনেক জায়গায় এরকম আছে যেখানে রামমোহন রায় নেগলেক্টেড এখনো পর্যন্ত। আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমরা যদি সিলেবাস দেখি, ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কারদের যদি আমরা ট্র্যাডিশন দেখি, যেখানে ভারতের আধুনিক ভারতের রাজনৈতিক চিন্তার সূত্রপাত হচ্ছে রামমোহন রায়কে নিয়ে, অথচ আমরা দেখছি যে 20 জন থিঙ্কার মতো, 20 জন বা 22 জন মতো থিঙ্কার রয়েছে ভারতে, আমাদের পলিটিক্যাল সায়েন্সের নেট সেটের সিলেবাসে, কিন্তু রামমোহন রায় নেই। কি অদ্ভুত ব্যাপার এটা! অদ্ভুত ভাবে এখানে কিন্তু এটা একটা হতাশার কারণ, এটা কিন্তু হতাশ হওয়ার মতো কারণ। অবশ্যই সিলেবাসকে ঠিক করে এটাকে অবশ্যই ঢোকানো দরকার রাজা রামমোহন রায়। আমার শেষ প্রশ্ন, মানে হ্যাঁ, আমার শেষ প্রশ্ন যেটা তোমার কাছে থাকবে,
সেটা হচ্ছে যে তুমি বললে যে রাজা রামমোহন রায়কে নিয়ে আরো গবেষণার প্রয়োজন। তো আগামী দিনে যারা ধরো রাজা রামমোহন রায়ের উপরে গবেষণা করতে ইচ্ছুক, বা আমাদের যারা ছাত্রছাত্রীরা এখন যারা গ্র্যাজুয়েশনে পড়ছে বা মাস্টার্স লেভেলে মাস্টার্স করছে যারা, তাদের জন্য তুমি যদি কিছু বইয়ের নাম যদি উল্লেখ করো, যে বইগুলো তারা আর কি পড়তে পারে, বা আরো তারা রাজা রামমোহন রায় সম্পর্কে আরো জানতে পারবে যে সমস্ত বইগুলো পড়লে, সেই বইগুলো তুমি যদি কয়েকটা বইয়ের নাম যদি উল্লেখ করো। না, আমি প্রথম তো হচ্ছে রেফারেন্স বুক, যেটা হচ্ছে যে গবেষণার জন্য, যেটা বললাম বেশি বেশি গবেষণা দরকার, তার জন্য আমি বলবো একদম অরিজিনাল রাইটিংস কিন্তু রামমোহন রায়ের রয়েছে। একটু খোঁজা কঠিন কিন্তু রয়েছে। বিশেষ করে অরিজিনাল তার যে লেখালেখিগুলো ছিল, যে রাইটস অফ হিন্দুজ ইন ancestral property, বা অন জুডিশিয়ারি সিস্টেম, বা অন রেভিনিউ সিস্টেম, এই যে বইগুলো তার, হ্যাঁ, একদম পরপর এই নাগ এবং বর্মনের একটা এডিটেড ভলিউম আছে, মানে একদম 4টে ভলিউমে বেরিয়েছে, যেটা হচ্ছে যে ইংলিশ ওয়ার্কস অফ রাজা রামমোহন রায়, 4টে ভলিউমে আছে। তো এইটা একদম রামমোহন রায়ের একদম অরিজিনাল রাইটিং, যদি কেউ দেখতে চায় তাহলে সে দেখতে পারবে। ইংলিশ ওয়ার্কস অফ রাজা রামমোহন রায়, এটা কালেক্টেড ওয়ার্কস আর কি, সমস্ত জিনিস ওখানে আছে। তারপরে এছাড়াও অমিয় পি সেনের একটা বই আছে রামমোহন রায়ের, একটা নতুন যেটা বেরিয়েছে, বায়োগ্রাফি। বাংলায় আমি রামমোহন রায়কে নিয়ে খুব ভালো বই বলবো, আমরা অবশ্যই প্রত্যেকের পড়া দরকার, সেটা হচ্ছে যে ওই দয়া, রামমোহন রায় ও আমাদের আধুনিকতা, হ্যাঁ, রামচন্দ্র গুহর লেখা মোস্ট প্রবাবলি। তো হ্যাঁ, রামচন্দ্র গুহই হবে মোস্ট প্রবাবলি। তো আমি একটু দেখে নিও। দয়া ও আমাদের আধুনিকতা, হ্যাঁ, রামচন্দ্র গুহ, রামমোহন রায় ও আমাদের আধুনিকতা, দয়া বইটার নাম, হ্যাঁ, ছোট বই, এরকম একটা প্যাম্পলেট টাইপের বই, হ্যাঁ, খুব খুব ভালো। এছাড়াও সোফিয়া ডবসন কলেটের কথা বললাম আমি, আরেকটা হচ্ছে মেরি কার্পেন্টার, তাদের একদম এগুলো হচ্ছে আকর গ্রন্থ, একদম মানে খুব ক্লাসিক ওয়ার্ক, হ্যাঁ, মেরি কার্পেন্টারের বইটা এবং সোফিয়া ডবসন কলেট, হ্যাঁ, একদম এসডি কলেট, তাদের বইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর ইউজি পিজি লেভেলের জন্য আমি বলবো এগুলো গবেষণার জন্য, অবশ্যই এগুলো ইউজি পিজি লেভেলের ছেলেরাও পড়লে তো খুব ভালোই হয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সিদ্ধার্থ ভট্টাচার্যর একটা বাংলা বই আছে, যে বইতে রামমোহন রায়ের চ্যাপ্টারটা ভালো। আমাদের ভূতপূর্ব প্রিন্সিপাল রামমোহন কলেজের রামচন্দ্র পাল, হ্যাঁ, তার যে বইগুলো রয়েছে রাজা রামমোহন রায়ের, হ্যাঁ, রচনাবলীর আলোকে রাজা রামমোহন রায়। আরেকটা বাংলা বই না বললেই নয়, ভীষণ ভালো, সেটা হচ্ছে দিলীপ বিশ্বাসের একটা বই, সেটা হচ্ছে যে রামমোহন সমীক্ষা, খুব ভালো বই, একদম এটাকে একটা বাংলা ভাষায় একটা ক্লাসিক বই বলা যেতে পারে। তো এইগুলো রয়েছে রামমোহন রায়ের উপর। সুব্রত দাশগুপ্তের বইগুলো ভালো, হ্যাঁ, দ্য অ্যাওয়েকেনিং অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য রাজা, ভালো বই, হ্যাঁ, মেরি কার্পেন্টার যেটা বললাম, দ্য লাস্ট ডেজ অফ রাজা রামমোহন রায়, খুব ভালো, হ্যাঁ, এগুলো দেখা যেতে পারে। অভিষেক দা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সমস্ত যারা আমাদের যারা দর্শক বন্ধু যারা আছেন, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ এর যে ইউটিউব চ্যানেল, সেটিকে সাবস্ক্রাইব করুন। আমরা যে ভিডিও গুলো আপলোড করছি সেগুলো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের যদি আপনারা আরো যদি কোনো আপনাদের যদি সাজেশন থাকে, সেগুলো আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে সেগুলো আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। একটা দেবতো, একটা লাস্ট কথা বলে শেষ করব, হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করছি, সরি, হ্যাঁ, সেটা হচ্ছে যে রামমোহন রায়কে কিন্তু বুঝতে হলে যেটা প্রথমেই বুঝতে হবে, যে হি ওয়ান্টেড আ হেলদি ইন্টারাকশন বিটুইন ওয়েস্ট অ্যান্ড ইস্ট, এইটা প্রথম, একটা হেলদি ইন্টারাকশন চেয়েছিলেন। আর দুই হচ্ছে এই যে অ্যাম্বিভ্যালেন্স গুলো, বিভিন্ন ধরনের অ্যাম্বিগুইটি গুলো দেখা যায় না রামমোহন রায়কে নিয়ে, বিভিন্ন যে তার বক্তব্যের মধ্যে মনে হচ্ছে যেন তিনি এখানটাই আবার তার যে চেইন অফ থট, সেখান থেকে তিনি ব্রেক করলেন বা ইউটার্ন নিলেন। তো এইগুলো যেগুলো মনে হয়, এটার প্রধান কারণ হচ্ছে এ ব্যাপারে আশিস নন্দীকে আমরা একটু কোট করতে পারি, যেখানে তিনি বলছেন যে বিইং রেশনাল থ্রুআউট দ্য হোল লাইফ ইজ নট পসিবল, কেননা উই লিভ বাই আওয়ার ইমোশনস, আওয়ার ফিলিং অ্যান্ড আওয়ার ইনস্টিটিউশনস, এইগুলোর কিন্তু প্রভাব পড়ে। তো কোনো ইন্ডিভিজুয়ালের পক্ষেই সম্পূর্ণভাবে রেশনাল বা সম্পূর্ণভাবে নরমেটিভ, এটা কিন্তু মানে সম্ভব নয়।
আমাদের ইনস্টিটিউশন, আবেগ, ফিলিংস ইত্যাদির কিন্তু একটা প্রভাব কিন্তু থাকে। তো রামমোহন রায়কেও বুঝতে হলে ঠিক এইরকম একটা মাইন্ডসেট থেকে বুঝতে হবে এবং প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আবারও সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের এই যে বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজের ইউটিউব চ্যানেলটা এটাকে সাবস্ক্রাইব করুন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই প্রশ্ন উত্তরের রাষ্ট্রবিজ্ঞান চর্চার এই অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। অভিষেক দা, তোমাকেও আবারও আমি ধন্যবাদ জানাই। আমরা এখানে আজকের অনুষ্ঠান শেষ করলাম। ধন্যবাদ।